আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। দেখতেই পাচ্ছেন সকালের নাস্তার প্রিপারেশন চলছে। আশা রাখছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। বরাবরের মতো আমার আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। সকালের নাস্তায় নান রুটি তৈরি করব, তো ডোটা আগেই তৈরি করে রেস্টে রেখে দিচ্ছি। এখানে 4 কাপ ময়দা নিয়েছি। 4 কাপ ময়দার সাথে 1 চা চামচ ইস্ট আর 2 টেবিল চামচ চিনি, সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছিলাম। তারপর কুসুম গরম দুধ দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আর ডোটা একটু নরম করেই করেছি, যখন রেস্টে রাখবো তখন আবার ঠিক হয়ে যাবে। ডোটা যদি একটু শুরুতেই নরম করে করা হয় তাহলে নানগুলো খুব সুন্দর হয়, সফট হবে এবং ফুলকো হবে, বেশ অনেকক্ষণ সময় ধরে নরমও থাকবে। কিছুক্ষণ মথে নেওয়ার পর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আরও কিছুক্ষণ মথে নিয়েছি। তারপর রেস্টে রেখে দিব। নানের স্বাদ বাড়ানোর জন্য চাইলে এখানে টক দই ব্যবহার করা যেতে পারে, তাহলে আর খেতে বেশি ভালো লাগে। আর এখানে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধ দিয়ে আর কুসুম গরম পানি দিয়েও কিন্তু এভাবে ডোটা তৈরি করা যায়। সবশেষে উপর দিয়ে একটু সয়াবিন তেল ব্রাশ করে দিয়ে তারপর রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। ততক্ষণে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। গৃহিণীদের সংসারে টুকটাক কাজের কোনো শেষ নেই, সারাদিনই কাজের পেছনে লেগে থাকতে হয়। দিন শেষে যদি হিসাব করা হয়, কাজের কোনো নাম দেওয়া যায় না, কী কাজ করা হয় সেটা খুঁজে বের করা যায় না। তো যাই হোক, দিন শেষে তারপরও কিছু কিছু গৃহিণীদের শুনতে হয় সারাদিন কী কাজ করো। দুপুরে রান্নার প্রিপারেশনটা করে রাখছি, আর এই কাজটাই সবসময় আমি এভাবে নাস্তার প্রিপারেশন অর্ধেক করে রেখে ওই চিন্তাটা করে ফেলি যে আজকে দুপুরে কি রান্না করব, কি দিয়ে কি রান্না করব, সব কিছু গুছিয়ে রাখি। আমাদের এদিকে গতকাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল, মনে হয়েছিল আজকে সকালটাও বৃষ্টিময় হবে। সকালে বারান্দায় এসে দেখি সূর্যি মামা হাস্যোজ্জ্বল মুখ নিয়ে উঠে পড়েছে, আর আকাশে তাকিয়ে দেখি আকাশের অবস্থা খুবই ভালো। যাই হোক, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজ বাচ্চাদের স্কুল নেই, তাই তাদেরকেও আর ডাকাডাকি করছি না। অফ ডেতে তাদেরকে একটু দেরি করেই ঘুম থেকে ডাকি। তাদের বাবাও দেরিতে উঠে, যেদিন দূরে কোথাও সাইড থাকে সেদিন সকাল সকাল উঠে চলে যায় আর কি। তবে আমার ঘড়িতে ঠিক একই টাইমে অ্যালার্মটা সারা বছর দেওয়া থাকে। সকালে নামাজ পড়ে চিন্তা করেছিলাম আজকে আরেকটু ঘুমাবো, যেহেতু বাচ্চাদের স্কুল নেই। পরে আবার মনে হলো না, একটু ঘুমালে অলসতা কাজ করবে, ঘুম থেকে উঠতেই মন চাইবে না, তখন আবার কাজের দেরি হয়ে যাবে। সব বাচ্চা একসাথে উঠবে, তাদের আলাদা আলাদা নাস্তা দিতে হবে, করিয়ে দিতে হবে, দুপুরে রান্নাবান্না দেরি হয়ে যাবে, সংসারের অন্যান্য কাজগুলোও দেরি হয়ে যাবে। ওই চিন্তা থেকে অলসতাকে পাত্তা না দিয়ে আবার লাফিয়ে উঠে পড়েছি। আর আসলে আমি চিন্তা করে দেখেছি, অলসতা নারী পুরুষ কাউকেই জীবনে সফল হতে দেয় না। আর মানুষের জীবনে ব্যর্থতা, দুঃখ কষ্টের বেশিরভাগ কারণেই এই অলসতা। তাই আমি অলসতাকে পাত্তা দেওয়া একদমই পছন্দ করি না, সে নারী হোক বা পুরুষ হোক। একজন নারী যখন নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করে তখন সে শুধু নিজের জীবনই বদলায় না, পুরো পরিবারকে শক্তি দেয়। আর একজন পুরুষ যখন অলসতা ছেড়ে দায়িত্ব নিয়ে এগিয়ে যায় তখন সে নিজের ভবিষ্যৎ গড়ে তোলে, আর সেখানেই সেই প্রকৃত সুখী হতে পারে। যে মানুষ আজ একটু কষ্ট করতে ভয় পায়, কাল সে বড় আফসোস নিয়ে বাঁচে। আর তাই জীবনে লক্ষ্য অর্জন করতে হলে, লক্ষ্যে পৌঁছতে হলে জীবন থেকে অলসতা নামক শব্দটাকে একেবারে ঝেড়ে ফেলে দিতে হবে। কথা বলতে বলতে নান রুটিগুলো এক এক করে তৈরি করে নিচ্ছি। সবগুলা তৈরি করে আমি হটবক্সে করে রেখে দিব। আর প্রতিটা নান দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে। এই নান রুটিগুলো তৈরি করার ক্ষেত্রে কিছু টিপস থাকে, টিপসগুলো জানা থাকলে আপনার নান হবে সফট, ফুলকো এবং সেই সাথে অনেক মজার। নান রুটির ডো তৈরি করার সময় ইস্টের পরিমাণ ঠিকঠাক হতে হবে, বেশিও দেওয়া যাবে না, একদম ইস্টের গন্ধ করবে। আবার কম দিলেও ফুলতে চাইবে না। সেই সাথে ডোটা রেস্টে রাখতে হবে, ঠিকঠাক মতো ফুলতে হবে। আর বানানোর সময় ছোট ছোট লেচি করে আরও কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। একটা লেচি কেটে একটা রুটি বানিয়ে সাথে সাথে তাওয়া দিলেও কিন্তু ফুলতে চাইবে না। সোহার স্কুল না থাকলেও অফডেতে তার একটা কোচিং থাকে, তো তার বাবা তাকে দিয়ে এসেছে, এবার আমি নিয়ে আসতে যাচ্ছি। এরই মধ্যে ঘড়ি দেখে দৌড়ের উপর সংসারের সব কাজ মোটামুটি করে ফেলেছি, তবে ক্যামেরাটা অন করতে পারিনি, দেরি হয়ে যাবে বলে। কোচিংটা স্কুল এরিয়াতে, বাসা থেকে স্কুল অনেকটা দূরে, 1-1.5 ঘন্টা সময় লাগে। যদিও আমি 1 সেকেন্ডও দাঁড়াই না, তাকে নিয়ে আবার তাড়াতাড়ি চলে আসি এবং অটো করে যাই। ওদের 2 ভাইকে বাসায় যেহেতু একা রেখে যায়, একটা ভয় কাজ করে, যার কারণে কারোর সাথে একটা কথাও বলি না, দৌড়ে গিয়ে নিয়ে আসি। অনেক আপুরাই জানতে চেয়েছিলেন সোহা কোন স্কুলে পড়ে। সোহা বিকারুন্নিসা নন স্কুলে পড়ে এবং মেইন শাখায়। বাসায় এসে দেখি কার্টন ভর্তি দেশীয় পাকা গাছের আম।
তো এই আমগুলো আমার শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছেন, গতকাল রাত্রে গাড়িতে উঠিয়ে দিয়েছেন, সকালে সোহার বাবা এদিকে রিসিভ করেছেন আর কি। গাছের সব আম নাকি একেবারে পেকে যাচ্ছে, তো আমরা যেতে যেতে যেহেতু আরো কয়েকদিন আছে, তো শেষ পর্যায়ে চলে যাবে, যার কারণে সোহা সিয়ামের জন্য পাঠিয়ে দিয়েছেন আর কি। আমগুলা গুছিয়ে রেখে তারপর মাছ কেটে নিয়েছি। মাছগুলো সকালে নামিয়ে রেখেছিলাম, ইলিশ মাছগুলা। তো সোহার বাবা গতকালকে এরকম ইলিশ মাছ এনেছিল প্রায় 6টা মতন। তো মাছগুলো আসলে ভালো পড়েনি, যেহেতু অনেক রাত্রে এনেছে, বুঝতে পারেনি এগুলো যে নরম হয়ে গিয়েছে। রান্না করার পর বুঝতে পেরেছি, খাওয়ার পর আর কি। আমিও রান্না করার সময় বুঝতে পারিনি এই মাছগুলো একটু ফ্রাই করলে খেতে ভালো লাগবে বা ভাজলে ভালো লাগবে, ঝোল রান্না করলে তেমন একটা ভালো লাগবে না আসলে। ভেজেও খেতে ভালো লাগেনি সত্যি কথা। খুব যত্ন সহকারে রান্না করেছিলাম, সরিষা বাটা দিয়ে সরিষা ইলিশ রান্না করেছিলাম ঝোল করে, তবে খেতে ভালো লাগেনি আর কি। যাই হোক, মাছ কেটে ধুয়ে রেখে এক চুলায় ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। তো চিন্তা করলাম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিছুটা ময়লা হয়েছে, এগুলো একটু ডিটারজেন্টের পানিতে ভিজিয়ে রাখি কিছুক্ষণ, তাহলে সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আর কিচেন যেহেতু আজকে ডিপ ক্লিন করার প্ল্যান করেছি, তো কিচেনে যে আর্টিফিশিয়াল লতাগুলো ছিল ওগুলো ভিজিয়ে দিচ্ছি। সিয়াম পড়তে বসেছে, তার যেহেতু বাড়িতে যাব সামনে, সিলেবাস এখনো বাকি আছে, ক্লাস যেহেতু তেমন একটা হয়নি, তো তাকে একটু পড়তে বসিয়ে দিয়েছি। আর মাঝে মাঝে এসে আমি দেখছিলাম ঠিকঠাক মতো সব কিছু লিখছে বা পড়ছে কিনা, হোমওয়ার্ক করছে কিনা। তারপর আমি আমার কাজও করছি ফাঁকে ফাঁকে। আসলে একজন মা যে চতুর্দিকে চোখ কান খোলা রাখতে হয়, সেটা আমরা যারা মা আছি, গৃহিণী মা, তারাই জানি। আর এদিকে ইলিশ মাছের মশলাটা আমি কষিয়ে নিয়েছি, আজকে রেসিপি শেয়ার করছি না যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে। এখানে সরিষা বাটা, পেঁয়াজ বাটা, সব কিছু বাটা দিয়ে অনেক যত্ন করে রান্না করেছিলাম। যাই হোক, এদিকে একটা আপেল ভিজিয়ে দিয়েছিলাম আজওয়াতের জন্য, তাকে সকালের খাবার এবং দুপুরের খাবারের মাঝামাঝি মিডল টাইমটাতে একটা আপেল বা যে কোনো ফল, তবে বেশিরভাগ সময় আপেলটাই দেওয়া হয় আর কি। আর হাতেও একটু দিয়ে তাকে, যে তার নিজে খাওয়ার একটা অভ্যাস করানোর জন্য, তবে পেট ভর্তি করে খাইয়ে দেওয়ার জন্য এভাবে একটা আপেল খোসাটা ফেলে তারপর গ্রেড করে খাইয়ে থাকি। অনেক আপুদের কমেন্ট পাই, আপু বাবুকে সারাদিন কি কি খাবার দাও, কিভাবে কি করো, সবকিছু একটা ভিডিও তৈরি করে আমাদের সাথে শেয়ার করিও। আর তাই ওই কারণেই ভিডিওতে এই অংশটুকু রেখেছি। আমি ইদানিং প্রতি সপ্তাহে একটা ভিডিও আপলোড করছি। অনেক আপুরাই কমেন্ট করছেন, আপু তুমি ভিডিও দিচ্ছ না কেন, তোমার ভিডিওর অপেক্ষায় আছি, তাড়াতাড়ি ভিডিও আপলোড করো। তখন খুব বেশি ভালো লাগে যে আপনারা আমাকে এত ভালোবাসেন, আমার ভিডিওগুলো এত পছন্দ করেন। সেটা আমি আমার ভিউজ দেখলেও বুঝতে পারি যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। তো আসলে বাচ্চা সংসার সামলিয়ে চতুর্দিকে সব কিছু ম্যানেজ করে ভিডিও তৈরি করাটা অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর আমরা যারা গৃহিণীরা এই ধরনের ভিডিওগুলো তৈরি করি, বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে সব দিক সামলিয়ে একটা ভিডিও তৈরি করাটা অনেক বেশি পরিশ্রমের। তো এরপরেও যখন আপনাদের ভালো সাড়া পায়, আপনাদের ভালোবাসা পায়, তখন কিন্তু ভালো লাগে ভিডিও বারবার তৈরি করতে। তো ভিডিওগুলো খুব পছন্দ করে দেখেন, ঠিক আছে, তবে একটা লাইক দিতে ভুলে যান। তো প্লিজ আমার আজকের ভিডিওটিতেও যদি দেখে ভালো লাগে কোথাও কোনো অংশ, একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে আপনার ভালো লাগে, পরবর্তীতে আরও দেখতে চান, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে ফেলে থাকেন, তো আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বছরে একবার আমি কিচেনটা ডিপ ক্লিন করে থাকি, যেহেতু প্রতিদিন যেখানে যেটা নোংরা দেখি সেটা ক্লিন করে ফেলি, তো ওভাবে আর আমার কিচেন ডিপ ক্লিন করার প্রয়োজন পড়ে না। এরপরও প্রতি বছরে একবার চেষ্টা করি আনাচে কানাচে একেবারে ডিপ ক্লিন করার জন্য। তো কয়েকদিন যাবৎ ইদানিং দু একটা তেলাপোকা চোখে পড়ছে, একদমই ভালো লাগছিল না, ঘৃণা লাগছিল যে কিভাবে তাদেরকে তাড়ানো যায়। আসলে একটা কিচেন আমি খেয়াল করে দেখলাম, যত বেশি পরিষ্কার রাখা যাবে তত বেশি আপনার কিচেনটা চকচকে থাকবে এবং তেলাপোকা মুক্ত থাকবে, সুন্দর থাকবে। তো একটু নোংরা, একটু আলসেমি করলে বা রাতে খাওয়ার পর যদি কোনো থালাবাটি রেখে দেন, তাহলে দেখবেন তেলাপোকার উপদ্রব বেড়ে যাবে। তো কয়েকদিন যাবৎ আমার কিছু যে অয়েলের যে বাস্কেটটা, এটার মধ্যে একটু ময়লা হয়েছে। তো যেহেতু ডিপ ক্লিন করার একটা প্ল্যান ছিল, ইচ্ছা ছিল, বছরে একবার করা হয়, তো কয়েকদিন ধরে ইচ্ছা করে কিন্তু আমি এই কাজগুলো রেখে দিয়েছি যে একসাথে করে ফেলবো। তো যার কারণে দেখলাম তেলাপোকা আসা শুরু করে দিয়েছে, তো তাড়াতাড়ি হাত দিয়ে দিয়েছি যে বাড়িতে যাওয়ার আগে আগে ওটা ডিপ ক্লিন করে ফেলি। আমার মনে হয় কুরবানি ঈদের আগে আগে সবাই কিচেনটা একটু ডিপ ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে ফেলার চেষ্টা করে। তবে আমি আজকে পুরো কিচেনটা ক্লিন করব মাত্র দুটো উপকরণ দিয়ে। একটা হচ্ছে রেগুলার যে ডিটারজেন্টটা কাপড় ধোয়ার কাজে ব্যবহার করি সেটা, আরেকটা হচ্ছে ভিম লিকুইড।
আর কিচেনে থাকা প্রতিটা প্লাস্টিক মেটালের অর্গানাইজার বা বাস্কেটগুলা এভাবে সিংয়ের মধ্যে চিনির ড্রেনটা বন্ধ করে আমি কুসুম গরম পানি দিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এখানে ডিটারজেন্ট দিয়ে দিয়েছি। তারপর সব কিছু হালকাভাবে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে একজন ভালোবাসার প্রিয় বড় আপুর কমেন্ট পড়ে নিব। আমার সব আপুই প্রিয় আপু, আপনারা আমার ভিডিওটা অনেক ভালোবেসে দেখেন, পছন্দ করেন এবং মূল্যবান সময় ব্যয় করে আমাকে কমেন্ট করেন। তার মধ্য থেকে এই আপুটা আমাকে মনের কথা খোলা চিঠির মতো করে লিখে বলেন এবং আপনার আপুর ভালো লাগা, আপুর ইচ্ছা, শখ সব কিছু শেয়ার করেন আমার সাথে। তো এই বিষয়টা আমার কাছে খুব নাড়া দিয়েছে আপুর, তাই কমেন্টটা চিন্তা করলাম আজকের ভিডিওতে একটু পড়ি। যদিও আমি কমেন্টে রিপ্লাই করি, আপু কিন্তু রিপ্লাই দেখেন, তারপরও মনে হয়েছে যে রিপ্লাই দিয়ে শুধু চলে গেলে এটা কম হয়ে যায়। আপুর কমেন্টটা একদিন সবার সামনে তুলে ধরা উচিত, যেহেতু আপু অনেক বড় বড় করে সময় নষ্ট করে আমাকে কমেন্টটা করে থাকেন এবং মনের সব কথা খুলে বলেন। যদিও আমরা কেউ কাউকে দেখিনি, তারপরও আমার প্রতি এত ভালোবাসা, সত্যি আমি অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি। শাহিন সুলতানা রীতা আইডি থেকে রীতা আপু যে শুধু এই কমেন্টটা করেছে তা না, আপু আমার প্রায় ভিডিওতে এসে এত সুন্দর করে করে আপুর মূল্যবান সময় ব্যয় করে আমাকে আপুর মনের সব কথা খুলে বলেন এবং খোলা চিঠির মতো করে। আমার খুব ভালো লাগে। সবচেয়ে বড় কমেন্টটা আপু মনে হয় আমার ভিডিওতে করে থাকেন। রীতা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত আন্তরিকতার সহিত আমার সাথে থাকার জন্য। আপনার এবং আপনার পরিবারের জন্য দোয়া রইল। আল্লাহ আপনার সকল নেক আশা পূরণ করে দিন, আমিন। পুরো কিচেনটা পরিষ্কার করতে এবং কিচেনে থাকা সব কিছু পরিষ্কার করতে আমি গরম পানি ব্যবহার করছি। গরম পানি দিয়ে এই কাজগুলো করলে যেহেতু কিচেন তেল চিটচিটা ভাব বেশি, তো খুব সহজে পরিষ্কার হয়ে যায় এবং দ্রুত ময়লাগুলো উঠে আসে আর কষ্টও কম হয়। কিচেনের সব কিছু আমি গরম পানির মধ্যে ডিটারজেন্ট দিয়ে তারপর ধুয়ে নিয়েছি। তারপর ফ্যানের বাতাসের মধ্যে পানি জড়াতে দিয়ে রেখে দিয়েছি। গরম খাবার রাখার ম্যাটগুলাও আমি গরম পানির মধ্যে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রেখেছি। এগুলা কিচেনটা ডিপ ক্লিন করা শেষে তারপর ধুয়ে তারপর শুকিয়ে আবারও ব্যবহার করব। এগুলোর মধ্যে দেখা যায় তেল পড়ে, ঝোল পড়ে, তো এগুলা থেকেও কিন্তু অনেক তেলাপোকা হয়। তো মাঝে মধ্যে এগুলো কিন্তু ধুয়ে দেওয়া দরকার, যদি কাপড়ের হয় আর কি। আর যদি প্লাস্টিকের হয় বা কাঠের হয় তাহলে তো সাথে সাথে ধুয়ে নেওয়া যায়, ব্যবহার করা যায়। আর এই কাপড়ের গুলা কিন্তু একটু শুকাতে হয় আর কি। কাঠের যে অর্গানাইজারগুলো আছে এগুলাও আমি সেম বিম লিকুইডের পানি একটু কুসুম গরম পানির মধ্যে আর কি নিয়ে তারপর সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন জারগুলাও আমি সেমভাবে একটু মুছে নিচ্ছি। উপরে যে হালকা পাতলা তেল ছিটে হয়ে আছে ওটা কিন্তু দ্রুতই কিন্তু চলে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। লুসনিগুলা দেখলাম খুব বেশি নোংরা হয়ে গিয়েছে, তো ওগুলা ফেলে দিয়েছি। লুসনি কিন্তু আমি বারবার ধুয়ে ব্যবহার করি গরম পানির মধ্যে। এক লুসনি 3-4 বার ধুয়ে ব্যবহার করা যায়। তো একেবারে যেহেতু ফেলে দেওয়ার মতো অবস্থা হয়েছে, ওগুলো ফেলে দিয়ে নতুন আরেকটা সেট নিব আর কি, ওগুলো ফেলে দিয়েছি। আর এদিকে সবগুলা জার আমি এককভাবে পরিষ্কার করে জায়গা মতো রেখে দিব। প্রতিদিন রান্না শেষে চুলাটা ক্লিন করা হয়, তো আজকেও হালকা পাতলা ক্লিন করে নিচ্ছি। এটা ডিপ ক্লিন করার কিছুই নেই। তো প্রতিদিন আমি যে সময় দেখি যে একটু ভাতের ফ্যান পড়েছে বা চায়ের লিকার পড়েছে বা দুধ জাল করার সময় একটু পড়েছে, তখন বার্নারগুলো তুলে একেবারে ভালোভাবে সাবান পানি দিয়ে ঢুলে কষে সাথে সাথে ধুয়ে ফেলি, তাহলে আর ডিপ ক্লিন করতে হয় না আর কি। তো আজকে আর ডিপ ক্লিন করিনি। তো প্রতিদিন রান্না শেষে যদি একটু চুলাটা ক্লিন করে ফেলা যায় তাহলে রান্না করতেও ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্নতা চুলায়। আর চুলাটাও সহজে নষ্ট হয় না, আর ডিপ ক্লিন করারও কোনো প্রয়োজন পড়ে না। প্লেট বাটি রাখার এই রেকটা কয়েকদিন আগে সবকিছু নামিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। তো দেখলাম আজকে আর তেমন নোংরা হয়নি, হালকা পাতলা ধুলাবালি পড়েছে, ওগুলো উপর দিয়ে মুছে নিচ্ছি। আসলে কিচেনে যদি প্রতিদিন একটু 10 মিনিট করে সময় দিয়ে একটু পরিষ্কার রাখা যায় তাহলে আর আপনার কিচেন নোংরা হবে না বা তেলাপোকা হবে না, সবসময় সুন্দর দেখাবে, পরিপাটি দেখাবে। আর তেমন একটা ঘন ঘন ডিপ ক্লিনও করতে হবে না।
যারা একা একা ডিপ ক্লিনিং এর কাজ করে তারাই জানে শরীরের উপর দিয়ে সেদিন কতটা পরিমাণ দখল যায়। তো আজকেও সেম আমার উপর দিয়েও এমনটা গিয়েছে। আর কিচেন ডিপ ক্লিন করতে একটু আমার মনে হয় বেশি কষ্ট অন্য অন্য রুমের থেকে। আমি অন্য একদিন 3টা বেডরুম একসাথে ডিপ ক্লিন করেছি, এতটা পরিশ্রম লাগেনি। আজকে শুধুমাত্র কিচেনটা ক্লিন করতে আমার যতটা না কষ্ট হয়েছে। তো যাই হোক, একদিনের কষ্ট 1 বছরের আরাম। আমি যেহেতু বছরে একবার ডিপ ক্লিন করি। আর দুপুরে খাওয়া দাওয়া শেষে লম্বা একটা ঘুম দিয়েছিলাম, শরীর এতটাই ক্লান্ত ছিল। অনেকটা কাজ করেছিলাম আজকে, অন ক্যামেরায় অফ ক্যামেরায়। তো সব তো আর আজকে আপনাদের মাঝে শেয়ার করা হয়নি, রেগুলার কাজগুলো তো পাশাপাশি ছিল। যাই হোক, এবার সন্ধ্যার দিকে কিচেনের সবকিছু আবার জায়গা মতো সাজিয়ে গুছিয়ে রাখছি। আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করা হয়নি, আসলে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। কিচেনটা ডিপ ক্লিন করা শেষে আমি 1 পাতিল গরম পানি চুলার মধ্যে দিয়ে যখন ফুটে উঠেছে তখন 1 টুকরো দারচিনি দিয়ে দিয়েছিলাম, তবে ঢাকনা দেইনি। তো পানিটা যখন ফুটেছিল প্রায় 10 মিনিট মতো আমি চুলার মধ্যে দারচিনিটা ফুটিয়েছিলাম ঢাকনা না দিয়ে। তো পুরো করে সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়েছে। যেদিন আপনারা কিচেন ডিপ ক্লিনিং এর কাজ করবেন এই টিপসটা ফলো করতে পারেন। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং সুখে রাখুন, সেই প্রত্যাশা রেখে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।